ভালো থেকো রঙ্গনা। ১৯ নম্বর পর্বের শেষের অংশ। একটি গাঢ় ভোর কুয়াশার আবছা চাদর জড়িয়ে অলস ভঙ্গিতে পদচারণ করছে প্রকৃতির বক্ষে। খুব দূর থেকে আধো ঘুমো শহরের কালো কাকটি তার কর্কশ কণ্ঠে ডেকে ডেকে দিশেহারা প্রায়। সূর্য ওঠেনি। জানুয়ারিতেও বোধহয় সূর্যের ছুটি শেষ হয়নি। শীতের হালকা প্রলেপ আজও আকাশ জুড়ে লেপা। চিত্রা ঘুমিয়ে আছে তার কেবিনে। বিভোর ঘুমে সে মগ্ন। তার সামনে বসে আছে তুহিন। চোখগুলো যেন রক্তজবা। সারা রাত ঘুমায়নি ছেলেটা। যদি বোনের ঘুম ভেঙে যায়, রাতে যদি বোনের কিছু প্রয়োজন পড়ে, মাকেও পাঠিয়ে দিয়েছে বাড়ি। বোনের বিশাল দায়িত্বের ভারে চোখ আর বন্ধ করার ফুরসত মেলেনি। চিত্রার শরীরে ধুম জ্বর। মধ্যরাতের দিকে জ্বর এসেছে। জ্বরের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন ডাক্তার, তবে কোনো কাজ হয়নি। থেকে থেকে জ্বর বাড়ছে চিত্রার। তুহিন অবশ্য বাড়িতে এই খবরটা পৌঁছায়নি। এমনিতেই সকলে চিন্তিত। তার উপর এমন খবর দিলে সবগুলো আবার হই হল্লা করতে করতে ছুটে আসবে। তুহিন বরাবরই ঠান্ডা মাথার ছেলে। হুটহাট সে কোনো সিদ্ধান্তই নেয় না, কেবল সেদিন বিকেলে বনফুলকে চড় মারা ছাড়া। সেই বিকেলের কথা ভাবতেই দীর্ঘশ্বাসে ভারী হলো তার বুক। বোনটা জ্বরের ঘোরেও প্রায় অনেকবার মেয়েটার নাম নিয়েছে, খুব দেখতে চাচ্ছে। কিন্তু তুহিনের যে কিছুই করার নেই। আদেও কিছু করার নেই? প্রশ্নটা মাথায় ঘুরতেই মনের গহীনে একটি অনাকাঙ্ক্ষিত উত্তর উকি দিল। সে তার ডালাপালা মেলে জানান দিল, পথ আছে। তুহিন বড় শ্বাস ফেলল। উপায় আছে, অবশ্যই আছে। এতক্ষণ দুঃখের ঘোরে সেই উপায়ের কথা মাথায় আসেনি। সেটাই স্বাভাবিক। মানুষ যখন ভীষণ দুঃখ কিংবা সুখে আবেগে আপ্লুত থাকে, তখন তার ব্রেইন ভাবতে চায় না কোনো কিছু নিয়ে। কথায় আছে না, আবেগ আর বিবেক দুজন একজনের প্রতিদ্বন্দ্বী। এতশত ভাবাভাবির কার্য স্থগিত রেখে তুহিন নিজের মোবাইল বের করল। ফোন লাগালো চিরপরিচিত নাম্বারটাতে, যেই নাম্বারটিতে সে কখনো কল দেয়নি এই জীবনে। পড়েছিল পরিত্যক্ত অথচ প্রয়োজনীয় হয়ে। প্রথমবার রিং হতে হতে কেটে গেল। অপরপক্ষ থেকে সাড়া পাওয়া গেল না। তুহিন তাই আবার কল লাগালো। দ্বিতীয়বার আর তাকে অপেক্ষা করতে হয়নি। সেকেন্ডের মাথায় অপর পাশ থেকে ফোনটা রিসিভ হলো। পরপরই সজাগ কণ্ঠ ভেসে এলো, হ্যালো। তুহিন যতটা স্বাভাবিকভাবে ফোন দিয়েছিল, অপর পাশে রিসিভ হওয়ার পর সে আর ততটা স্বাভাবিক থাকতে পারল না। তার যেন মনে হলো বিরাট এক দুঃসাহসিকতার কাজ সে করে ফেলেছে। এটা করা উচিত হয়নি হয়তো। মেয়েটা তার থেকে নিজেকে আড়াল করে ভালো থাকতে চাচ্ছে, শক্ত হতে চাচ্ছিল, আর সে কিনা মেয়েটাকে আবার দুর্বল করে দিল। তুহিনের ভাবনার মাঝেই অপর পাশ থেকে আবারও ক্ষীণ স্বরে ভেসে এলো, তুহিন ভাই, কিছু বলবেন? তুহিন যেন ডাকটা শুনে চমকে গেল তৎক্ষণাৎ। বিস্মিত চোখে বার কয়েক ফোনের স্ক্রিনে তাকালো। তার জানা মতে সে কখনো এই নাম্বার থেকে বনফুলকে কল দেয়নি। তবে মেয়েটা পেল কোথায় নাম্বার? বিস্ময়ে তুহিনের কথা হারিয়ে যাচ্ছে। কণ্ঠ দিয়ে বের হচ্ছে না শব্দ। বহু কষ্টে তবুও উচ্চারণ করল, তুমি আমার এই নাম্বারটি কোথায় পেলে? কেবল এইটা না, এই অবধি তুমি যতগুলো সিম চেঞ্জ করেছো সবগুলোর নাম্বারই আমার জানা।
রবি সিম তোমার দুটো, গ্রামীণ একটি, টেলিটক একটি এবং বাংলালিংক 3টে সিম। এর মাঝে সবচেয়ে ব্যবহারকৃত সিমটি হলো গ্রামীণ, আর টেলিটকটি ব্যবহার করো তোমার অফিসের কার্যক্রম চালাতে, বাকিগুলো তেমন ব্যবহার করো না, ঠিক? তুহিন যেন আজ পরপর হতভম্ব হচ্ছে। বনফুলের শেষ প্রশ্ন শুনে ভ্যাবাচ্যাকা খেলো, অবাক হয়ে শুধালো, সবই তো দেখি জানো। হয়তো, তবে তুমি যে চড় মারতে পারো সেটা আগে কখনো জানিনি, তবে এখন জানি। বনফুলের শেষ কথাটা কেমন তীক্ষ্ণ ছিল। তুহিনের বুক যেন এফোড় ওফোড় করে দিল মুহূর্তেই। অপর পাশে থাকা মেয়েটিও চুপ। সে হয়তো নিজের প্রিয় মানুষের নিস্তব্ধতা উপভোগ করছে মন ভরে। তুহিন থামল, নিজেকে ধাতস্থ করে বলল, একটা কথা রাখবে বনফুল? কি? জবাব দেওয়ার সময় বনফুলের কণ্ঠ যেন অত্যাধিক রকমের শীতল মনে হলো, তবে পাত্তা দিল না সেটা তুহিন, বরং অসহায় কণ্ঠে বলল, একবার কি হসপিটালে আসবে বনফুল? চিত্রা তোমাকে বড় দেখতে চাচ্ছে। তুহিনের আবদার মিনিট পেরুতেই বনফুলের নীরব তাচ্ছিল্যের ভাষায় হেঁয়ালি হয়ে উড়ে গেল। বনফুল উত্তর না দিয়ে তৎক্ষণাৎ বিচ্ছিন্ন করল কলটি। তুহিন চোখ বন্ধ করে ফেলল। তার উচিত হয়নি মেয়েটাকে কল দেওয়া। মেয়েটার দিক না ভেবেই সে আবার আঘাত করল। বয়ঃসন্ধির মেয়েরা আবেগের দিক থেকে পৃথিবীর যে কোনো বিষয় থেকে এগিয়ে। তাদের জীবনে আবেগ প্রাধান্য পায় সবচেয়ে বেশি, আর সে আবেগে তারা যদি কিঞ্চিত আঁচড় পায় তাহলে তারা হয়ে ওঠে ধ্বংসের বীজ। সবকিছু ধ্বংস করতে তারা সচেষ্ট। কেন কল দিলে ভাইজান? ও তো আসবে না আমি জানি। হুট করে চিত্রার অসুস্থ কণ্ঠ ভেসে আসতেই তুহিন চমকে বোনের দিকে তাকালো। মেয়েটার জ্বরে মুখ লাল হয়ে আছে, চোখ বেয়ে নীরবে নিভৃতে গড়িয়ে পড়ছে অশ্রুকণারা। ভাই সান্ত্বনা দিতে চাইল, কিন্তু চিত্রা যেন অনেক বুঝদার হয়ে গেল। বুঝদার কণ্ঠে বলল, আমি কষ্ট পাচ্ছি না ভাইজান, মোটেও কষ্ট পাচ্ছি না। তুমি চিন্তা করো না ভাইজান, আমি সামলে নেব নিজেকে। তুহিন ভাষাহারা। তার এত বছরের জীবনে নিজেকে এত বেশি অসহায় সে কখনোই অনুভব করেনি। আজ মনে হচ্ছে নিজের বোনের কথা ভেবে অন্তত তার নিজের ভালোবাসা ভুলে যাওয়া উচিত ছিল। সে বড় ভুল করে ফেলেছে, বড় ভুল। চিত্রার অসহ্য রকমের জ্বরে নাজেহাল অবস্থা, তবুও সে বেডে শুয়ে থাকছে না। কিসের একটা অস্থিরতা তার শরীর জুড়ে। ধরণীর বুকে তখন অপরাহ্নের মুগ্ধতা, অজানা ধরণীর বুকে তখন অপরাহ্নের মুগ্ধতা। আজান দিচ্ছে চারপাশে। পাখির মৃদু কিচিরমিচির শব্দে সে আর বসে থাকলো না কেবিনে। তার মা আর ভাই গিয়েছে ডাক্তারের চেম্বারে রিপোর্ট নিয়ে। আশপাশ ফাঁকা পেতেই সে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। এই ধুম জ্বর নিয়ে সে করিডোর জুড়ে পায়চারি শুরু করলো। হুট করে তার পা থেমে গেল করিডোর দিয়ে বাহিরে তাকাতেই। অনাকাঙ্ক্ষিত মানুষটাকে হসপিটালের ভেতরে ঢুকতে দেখে তার আনন্দরা যেন বাঁধ ভাঙল। বনফুল হসপিটালে ব্যস্ত পায়ে প্রবেশ করছে, তার পেছনে বাহার ভাইও। চিত্রা করিডোর ছেড়ে এগিয়ে গেল। বনফুল সকল রাগ ভেঙে তার কাছে এসেছে, এটা সে যেন বিশ্বাস করতে পারল না। চিত্রার মুখে
বিশ্ব জয়ের হাসি। তবে সে হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না। যখন সে দেখল বাহার আর বনফুল গাইনী বিভাগে প্রবেশ করছে, চিত্রা অবাক হতভম্ব। নিজের কৌতূহল দমাতে না পেরে এগিয়ে গিয়ে দেখল সেখানে বাহারের বান্ধবী ওই নোঙ্গর নামের মেয়েটাও আছে। কেবল আছে না, সে বাহার ভাইয়ের কাঁধে মাথা দিয়ে শুয়ে আছে। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।